তারেকুর রহমান যেটা করেছে যে সে যে এলাকাটা চুজ করেছে আসলেই এটা তার দলীয় সিদ্ধান্তটা খুব বিচক্ষণভাবে নিয়েছেন তারা। জামায়াতের যিনি প্রার্থী আছেন খালিদুজ্জামান, যে উনি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো বলেছেন, এতে একটা জিনিস হয়ে যায় যে রাষ্ট্রীয় একটা বাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। যখন আমি পারছি তখন কিন্তু আমি স্বাভাবিকভাবেই আপনার সাথে ফাইটটা দিব, যখন আমি ফাইটটা দিতে পারবো না তখনই কিন্তু আমার মধ্যে থেকে একটা উগ্রতা বা আমার মধ্যে থেকে একটা এলোমেলো কথাবার্তা আপনি শুনতে পাবেন। এখানে জামাতের হচ্ছে সর্বশক্তি নিয়োগ করেছে। শফিকুল ইসলাম খান মিল্টন তার নিজস্ব জনপ্রিয়তায় এবং তিনিও বিএনপির মতো একটা বড় দল থেকে প্রার্থী হয়েছেন। জামাত সর্বশক্তি যদি এখানে দিতে পারে তাহলে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। শুধু দর্শক, স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আর দেশ এখন ভাসছে নির্বাচনী জোয়ারে, প্রচারণায় একেবারে উৎসব মুখর সারা বাংলাদেশ। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া খুব সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। আর সে কারণেই আমরাও আজকে আলোচনায় বসছি কিভাবে, কোথায়, কেমন প্রচারণা চলছে, প্রচারণার দড়ি বা কারা এগিয়ে আছেন সেই বিষয়গুলো আলোচনা করতে। শুরুতে জানিয়ে দিই, আজকে আমরা তো ঢাকায় বসে আলোচনা করছি। আমরা হেভিওয়েট প্রার্থীদেরকে নিয়ে আলোচনাটা শুরু করব। আপনারা জানেন এবারের নির্বাচনে আসলে হেভিওয়েট প্রার্থী দুটি দলেরই মূলত, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা জামাতে ইসলামী বাংলাদেশ। এই দুটি দলের প্রার্থীরা যেখানে লড়ছেন সেখানগুলোতে আসলে হেভিওয়েট। এবং ঢাকায় আমরা দেখছি যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রার্থী হয়েছেন, ঢাকা 15 আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। এই দুটি আসন নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো, পর্যায়ক্রমে অন্যান্য আসনগুলো নিয়ে আমরা কথা বলবো। এই দুটি আসন নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করবেন। আর স্টুডিওতে আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে পারি। জি, আপনি জানেন যে আসলে ইতিমধ্যেই ঢাকা শহরে আমরা যেদিকে যখন হাঁটি চলি, নির্বাচনী প্রচারে একেবারে জোয়ারের মতো ভাসছে। জি, মাইকিং হচ্ছে, আপনার হচ্ছে যে পোস্টার আছে, ব্যানার আছে, বিভিন্নভাবে আমরা দেখছি। আসলে এবার তো ওইভাবে পোস্টার নাই, কিন্তু আমরা দেখছি ছোটো ছোটো কাপড়ের পোস্টারের মতো করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে। আর যেটা আমি বলছিলাম শুরুতে, যে ঢাকায় আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের যে আমরা দেখছি যে দুই দলেরই দলীয় প্রধানরা ঢাকার দুটি আসন থেকে প্রার্থী হয়েছেন। জি, তো আমরা ঢাকা 17ই প্রথমে আসতে পারি। জি, এখানে আমরা যা দেখেছি যে ঢাকা 17তে আসলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উনি প্রার্থী হয়েছেন, তার সঙ্গে জামাতের প্রার্থী আছেন খালিদুজ্জামান। এনারা দুইজন আছেন। এছাড়াও আরও মোট এই আসনে 12 জন প্রার্থী আছেন। তবে মূলত যা মাঠের আমরা প্রচারণা দেখছি, দুই প্রার্থীর মধ্যেই আসলে লড়াইটা হবে। বাকি অন্য প্রার্থীগুলো হয়তো ওইভাবে লড়াইতে আসতে পারবেন না। সো প্রচারণা আমরা এখন পর্যন্ত দেখছি, যেহেতু বিএনপি চেয়ারপারসন এখানে তারেক রহমান নিজেই প্রার্থী, এবং আমরা শুরু থেকে যেটা খেয়াল করছি যে তারেক রহমানের এবারের প্রচারণায় কিন্তু খুবই পরিশীলিত এবং ভিশনারি। অর্থাৎ ভবিষ্যতে দেশ কীভাবে তিনি পরিচালনা করবেন কিংবা দেশের মানুষের জন্য তিনি কী করবেন সেইগুলো বলেছেন। আমরা খেয়াল করছি যে বিএনপির ইশতেহারে কিন্তু অনেক বেশি ফেনানো হয় নাই, অনেক বেশি কথা লিখে এটা করা হয় নাই, স্বচ্ছ এবং খুব সুনির্দিষ্ট কিছু পয়েন্টে তারা আসলে নিয়ে গেছেন। তো সেই দিক থেকে আসলে আমরা 17 আসনে যদি বলতে পারি, তো প্রচারণায় আসলে মাঠের প্রচারণায় তারেক রহমানই এগিয়ে আছেন। জামাতের যিনি প্রার্থী আছেন খালিদুজ্জামান, তিনিও এগিয়ে যাচ্ছেন। আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে? জি, ধন্যবাদ। তো আমি প্রথমেই বলতে চাই যে ঢাকা 17 আমি ওই এলাকা, তো আমি তো নির্বাচন কভার করছি। ঢাকা 17 আসনটা হচ্ছে যে আসলে প্রথমে আমরা বলি যে ঢাকা 17 আসনটা একটা বাংলাদেশের মধ্যেই সবচেয়ে ভিআইপি এলাকা। ভিআইপি প্রার্থী না, শুধু ভিআইপি এলাকাই এটা। গুলশান, বনানী, বারিধারা, ক্যান্টনমেন্ট, মানে একেবারে শাহজাদপুর ছাড়া, মানে এই এলাকার মধ্যে শাহজাদপুর পড়েছে। এছাড়া গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, ক্যান্টনমেন্ট। তো এখানকার ভোটাররা আমি যেটা দেখেছি সবাই মোটামুটি বেশ সচেতন অন্যান্য এলাকার তুলনায়। ধরেন আপনি যদি এটা ধরেন ডেমরা ধরেন, অথবা ধরেন আপনি ঢাকার উপকণ্ঠে সাভার ধরেন, ঢাকার অন্যান্য এলাকা, রামপুর এলাকা, ওইভাবে না। এই এলাকার প্রতিটা ঢাকার কিন্তু প্রতিটা আসনেরই মেজাজ একদম আলাদা 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 করা। ঢাকার 20টা আসনই কিন্তু আলাদা মেজাজের। তো এখানকার একটা হিস্ট্রিও বলি আপনাকে। এখানে যারা যারা নির্বাচন করেছে আগে, এর আগেও আওয়ামী লীগ আমলেও ছিল, যেমন এখানে নায়েব ফারুক, তারপরে আরাফাত, উনি মন্ত্রী ছিলেন। তার আগে হুসেন মোহাম্মদ এরশাদ, উনি রাষ্ট্রপতি ছিলেন এই আসনেই কিন্তু। তারপরে এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই করছেন এখানে। ওনার সঙ্গে ওই খালিদুজ্জামান উনি আছেন। তো ভোটের মাঠে যেটা দেখলাম আসলে, তো প্রচারণা দুপক্ষই করছে, কিন্তু সাধারণের সাথে কথা বলে যেটা দেখা যাচ্ছে যে
আসলে এখানে নির্বাচনে মানে আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচনটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আমার যেটা মনে হয় খুব বেশি না। কারণ হচ্ছে এই এলাকার কারণে আমার যেটা মনে হচ্ছে যে তারেক রহমান যেটা করেছে, যে সে যে এলাকাটা চুজ করেছে, আসলেই এটা তার দলীয় সিদ্ধান্তটা খুব বিচক্ষণভাবেই নিয়েছেন তারা। কারণ এই এলাকার কারণেই, শুধুমাত্র এই এলাকার ভোটারদের কারণে এখানে ওইভাবে করে মানে ইসলামিস্ট মানে মানুষ বা এরকম জামাত ইসলামের সাপোর্টার ওইভাবে অর্থে অন্য এলাকার তুলনায় কম। হ্যাঁ, আপনি খেয়াল করছেন যে এই এলাকায় কিন্তু খালেদা জিয়া দীর্ঘদিন থেকেছেন, গুলশানে তার বাসা থেকেছেন, ছিল। হ্যাঁ, তার বাসা এখানে ছিল। বিএনপির যে চেয়ারপারসন, দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে যে কার্যালয়ে বসে খালেদা জিয়া রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন কিংবা যখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। দুই সময়ই কিন্তু আসলে তিনি এখানে এই অফিসটা ব্যবহার করেছেন। ফলে ওই এলাকাতে আমরা গুলশান, ওই এলাকাটা আসলে হচ্ছে কি, ওই এলাকাটা মানে ধরতে গেলে আসলে বিএনপি অধ্যুষিত এলাকা। বিএনপি অধ্যুষিত এলাকা, এবং এটাকে যখন বিএনপি নির্বাচনে ছিল না তখন হয়তো আওয়ামী লীগের প্রার্থী জিতেছে। আসলে এটা হেভিওয়েট জায়গা। তবে হ্যাঁ। এই প্রচারণায় আমরা যেটা দেখছি যে যেহেতু বিএনপি অধ্যুষিত এলাকা, সেই কারণে বিএনপির প্রচারটা স্বাভাবিকভাবেই অনেক বেশি। হ্যাঁ। আর মাঝখানে আপনি খেয়াল করেছেন যে ওখানে জামায়াতের যিনি প্রার্থী আছেন খালিদুজ্জামান, উনি এই যে আপনার আমাদের ঢাকা সেনানিবাসের একটি গেটে ওই দিন যেটা উনি ভিডিওতে যেটা দেখা গেছে যে উনি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো বলেছেন, এতে একটা জিনিস হয়ে যায় যে রাষ্ট্রীয় একটা বাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। এটা অত্যন্ত মানে একজন স্বাভাবিক শিক্ষিত সচেতন মানুষ এইভাবে বলতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু তার আসলে যে ব্যক্তিগত মেজাজ, মর্জি, রুচির এগুলোর একটা যে প্রকাশ, যেহেতু সচেতন ভোটার, তাদের মধ্যে হয়তো একটা ইম্প্যাক্ট পড়তে পারে। না, এখন আমার মনে হয় উনি সচেতনভাবেও এটা করতে পারে, যে কারণ হচ্ছে যে উনি কিছুটা হলেও ব্যাকফুটে যেহেতু আছে, কিছুটা লাইমলাইটে আসার জন্য সে এমন একটা সিন ক্রিয়েট করলো। আসলে উনি সব দিক থেকেই এই আসনে উনি সব দিক থেকেই পেছানো আছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা পুরো এলাকাটা আমি ঘুরে দেখেছি, মানুষের সাথে কথা বলেছি, দেখেছি যে ওনাকে আসলে মানুষ, জামাতেরও অনেক প্রার্থী আছে যারা আসলে হেভিওয়েট বা যাদেরকে সবাই চেনে বা পরিচিত। উনি আসলে জামাত হয়তো ওইভাবেই সেট করেছে যে আসলে তারেক রহমানের সাথে কতটা প্রতিদ্বন্দ্বী তা কেউ করতে পারবে কিনা, আসলে কেউ যেতে চাচ্ছে কিনা ওখানে, উনি যে গেছে এটাও একটা ব্যাপার যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। উনি আসলে ওই এলাকার লোকজন ওনাকে ওইভাবে করে, বেশিরভাগের শাহজাদপুর এলাকায় মোটামুটি একটা অবস্থান আছে ওনার, কিন্তু গুলশান, বাড়িধারা, নিকেতন বা ক্যান্টনমেন্ট এলাকায়, হ্যাঁ, বনানীতে সেখানে এই যে কুড়িলের একটা অংশ বোধহয় আছে, কুড়িলের একটা অংশ, ওটা ওই শাহজাদপুরের মধ্যে পড়েছে। তো ওই এলাকায় ওনার পরিচিতিটাই ওভাবে নাই। এখন ডাইহার্টের যারা জামাত আছে তারাই শুধুমাত্র তার সঙ্গে নেমেছে। সাধারণ যে ভোটার আছে আসলে তাদের মধ্যে খুব বেশি একটা ইম্প্যাক্ট এর মধ্যে আমি দেখলাম না। তাতে আমার মনে হয় না যে ওই আসনে যে অন্য কোনো মানে নতুন করে কোনো একটা মানে আমরা বিষয় হতে বলছি পারে। যে আসলে ঢাকা 17-তে এখন পর্যন্ত যে প্রচারণা আমরা দেখছি, যে অবস্থা দেখছি, সেইখানে আসলে মাঠের প্রচারণায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানই এগিয়ে আছেন, এবং তার সুস্পষ্টভাবে উনি এগিয়ে আছেন আর কি। এবং ওনার প্রতিদ্বন্দ্বীরা আসলে জামাত প্রার্থী হয়তো দলীয় কারণে কিছু প্রচারণা এগিয়ে গেছেন, আবার উনি প্রচারণা করতে গিয়ে বিতর্কিত হয়েছেন। শুধু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে শুধু এখানে না, আপনি দেখবেন যে প্রায় সারা দেশেই বিভিন্ন জায়গায় কিন্তু জামায়াত প্রার্থীদের বিভিন্ন বেফাস কথার ভিডিও বেরোচ্ছে, এবং সেগুলো আসলে ঠিক নির্বাচনী বা রাজনীতির যে একটু সুস্থ প্রকাশ যে ভাষায় ঘটে, সেই ভাষায় সেটা ঘটছে না। সেটা এক ধরনের অস্থিরতা, এক ধরনের অসুস্থ চিন্তা প্রকাশ, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। এই জিনিসটা কখন হয়? যখন একটা মানুষ ব্যাকফুটে থাকে। আমি যখন কোনো কিছু নিয়ে আমি পারবো না, আমি যখন যেখানে আমি ব্যাকফুটে, ধরুন আপনার সাথে আমি পারছি না, তখন কিন্তু আমি আপনাকে একটা বেফাস কথা বলবো। যখন আমি পারছি তখন কিন্তু আমি স্বাভাবিকভাবেই আপনার সাথে ফাইটটা দিব। যখন আমি ফাইটটা দিতে পারবো না, তখনই কিন্তু আমার মধ্যে থেকে একটা উগ্রতা বা আমার মধ্যে থেকে একটা এলোমেলো কথাবার্তা আপনি শুনতে পাবেন। তো এই বিষয়টা এরকমই ঘটছে সারা দেশে। সেই জায়গা থেকে আমরা এখন ঢাকা 15-তে আসি। ঢাকা 15-তে কিন্তু জামায়াতের ঢাকা 17 আরেকটা বিষয় আপনাকে বলি। ঢাকা 17-তে যিনি আছেন বিএনপি চেয়ারম্যান নিজেই, তিনি কিন্তু এলাকায় প্রচারণা করছেন না। তার যারা ওখানকার কর্মী তারাই প্রচারণা করছেন, কিন্তু তাদের প্রচারণার মানে নির্বাচনী হাওয়াটা এত প্রবল যে আসলে জামাতের ওখানে অবস্থানটা মানে ঢাকা কোনো আসনেই এতটা দুর্বল আমার কাছে মনে হয় না। যেটা আমরা সেখান থেকে একটু তাহলে ঢাকা 15-তে আসি। ঢাকা 15-তে জামায়াতের নামে নিজেই প্রার্থী হয়েছেন। এটা মিরপুর এলাকা, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, ওই অঞ্চলটা। এবং আমরা জানি যে এই অঞ্চলটা ঢাকার একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা। সেই এলাকায় জামাত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের নিজে প্রার্থী হয়েছেন। সেখানে বিএনপির প্রার্থী আছেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনিও এলাকায় খুব জনপ্রিয় নেতা এবং তার একটা স্থানীয় প্রভাব আছে আমরা জানি।
এই আসনে আরও সব মিলে আরও 6 জন প্রার্থী, সব মিলে 8 জন প্রার্থী আছেন আমরা জানি। কিন্তু আসলে অন্য প্রার্থীরা এখানে কমিউনিস্ট পার্টির প্রার্থীও আছেন, অন্য আরও জি, জি। বোধহয় আপনার কয়েকটা দলের আছে, জাসদ আছে, হ্যাঁ। জাসদ আছে, কিন্তু জাতীয় আসলে পার্টি ওই আছে। প্রার্থীরা আসলে লাইমলাইটে আসেন নাই, প্রচারণা তারা এগিয়ে আসতে পারেন নাই। বরং আমরা দেখছি যে ওখানে মূল প্রচারণাটা আসলে বিএনপি এবং জামাতের মধ্যেই সীমাবদ্ধ আছে। যেহেতু জামাতের আমির এখানে প্রার্থী হয়েছেন নিজেই, ফলে তার পক্ষে এখানে প্রচারণাটা অনেক বেশি, জামাতের কর্মীরা অনেক বেশি সংগঠিত হয়ে এখানে প্রচার চালাচ্ছেন। কিন্তু আমরা এটাও যতদূর আমাদের আপনাদের কাছ থেকে যে খবরগুলো আমরা দেখেছি এর মধ্যে, যে বিএনপির যিনি প্রার্থী আছেন শফিকুল ইসলাম খান মিল্টন, তিনিও খুব সমানতালি, তার স্থানীয় প্রভাব, তার যে অবস্থান সেটা দিয়ে অনেক সমানতালি তিনি নির্বাচনী প্রচারণায় এগিয়ে যাচ্ছেন। ফলে এখানে লড়াইটা আসলে খুব হাড্ডাহাড্ডি বা এটা মানে বেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা মনে করছি আর কি। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি তো আসলে আমি থাকি ওই এলাকায়, তো আমি তো সবসময় দেখি যে, আর ভালোভাবেই পর্যবেক্ষণ করলে ওখানে আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি। ওই এলাকাটা যখন আমরা নির্বাচনী প্রচারের খবর নিতে যাচ্ছিলাম, তখন আমরা ওখানে দেখেছি পুরো এলাকাটাকে। ওখানে কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা এলাকায়। তো ভাগের বিষয়টা পরে আসি। আগে প্রথমেই বলি যে এখানে জামাতের হচ্ছে সর্বশক্তি নিয়োগ করেছে, কারণ হচ্ছে তাদের আমির এখানে নির্বাচন করছে, যে কারণে জামাত তাদের অন্যান্য এলাকা থেকে মিরপুরের, বিশেষ করে মিরপুরের যতগুলো আসন আছে সেখান থেকে জামাতের একটা অংশকে এই এলাকায় নিয়োজিত করা হয়েছে প্রচারণার জন্য। তারা বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ, বিশেষ করে নারীদের কে তারা ভোটার প্রচারণায় নামিয়েছে। তো সব মিলিয়ে ওই এলাকায় জামাতের প্রচারণা তারা তাদের মতন করে সর্বোচ্চ চালাচ্ছে। কিন্তু ওখানে যেটা হয়েছে যে এলাকা ভাগ হয়ে গেছে। যেমন ধরেন এলাকা কিছু 60 ফিট এলাকা, পীরের বাগ এলাকা, ওই এলাকাটা জামাত মোটামুটি একটা কন্ট্রোলেই, জামাতের প্রভাবটা আমরা বেশি দেখেছি। কিন্তু যে এলাকাটা আমাদের মিরপুর অঞ্চলে যে মধ্যবিত্ত এলাকাটা, যেমন ধরেন ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, এই এলাকাটা একটা বিশাল জনগোষ্ঠী। এই এলাকার ভোটারই সবচেয়ে বেশি, প্রায় পুরো নির্বাচনী আসনে প্রায় 70% এই এলাকায় কিন্তু শফিকুল ইসলাম খান মিল্টনের অবস্থা অনেক ভালো। তার প্রচারণা প্রতিনিয়ত। আরেকটা আপনাকে আমি বলে রাখি যে এই এলাকায় কিন্তু বেশ কয়েকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করেছে। 96-তে, 2008-এ, হ্যাঁ, কামাল মজুমদার এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে। তো আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাংক আছে এখানে। তারপরে এই এলাকায় আওয়ামী লীগের সাথে সবসময় ফাইট দিয়েছে বিএনপি। তো জামাত কিন্তু খুব বেশি কখনোই ভালো অবস্থানে এই এলাকায় ছিল না, কিন্তু তারপরে জামাতের আমির এখানে দাঁড়িয়েছে, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। ভোটের প্রচারণায় আমরা হাড্ডাহাড্ডি দেখছি। মিল্টন সেদিনকেও একটা প্রচারণায় বলছিলেন ওই এলাকায় যে, দেখেন, এর আগে কিন্তু দলীয় প্রধান বহু জায়গায় হেরে গেছে এবং সেরকম নজির আছে, এবং আপনারা 12 তারিখে 13 তারিখে আপনারা সেটাই দেখবেন আশা করছি। না, আবার যেহেতু একটা দলের প্রধান দাঁড়িয়েছেন, হ্যাঁ, সেক্ষেত্রে বিষয়টা এমনও যে দলের প্রধান দাঁড়ালে আসলে যেটা হয় যে দল এখন অনেক বেশি মনোযোগ দেয়, অনেকভাবে ভোটারদের কাছে যায়, জি, জি। শেষ মুহূর্তে ভোটারদের কাছে নানানভাবে প্রভাবিত করে। আমি পজিটিভলি বলছি যে যে না, সেটা হচ্ছে তারা হয়তো এমনভাবে বলতে পারে যে আমার দলের যেহেতু আমির এই সম্মানটা রক্ষা করেন, ভোট দেন, এইভাবে তারা ভোট চায়। আমি ওইভাবেই বললাম যে সেভাবে আসলে কিন্তু একটা ওই যে বললেন আপনি যে সর্বশক্তি নিয়োগ করা এবং সব কিছু নিয়ে এখানে ভোটারদের একটা মন জয় করার চেষ্টা, সেটা হয়তো আছে। বাট তারপরেও শফিকুল ইসলাম খান মিল্টন তার নিজস্ব জনপ্রিয়তায়, এবং তিনিও বিএনপির মতো একটা বড় দল থেকে প্রার্থী হয়েছেন, যেখানে আপনি অবশ্যই জানেন যে বিএনপি তার যে মার্কাটা ধানের শীষ, এর এই মার্কাটা বাংলাদেশে কিন্তু এই মার্কাটার একটা অন্যরকম একটা মানে না, সেটা জোয়ার আছে, সেই জোয়ারও কিন্তু একটা সাপোর্ট তো মিল্টন পাচ্ছেনই সব সময়। এটা তো থাকবেই। বিএনপির ধানের শীষ যে মার্কা, এটা তো হচ্ছে সাধারণ জনগণের মধ্যে তো এটা একটা বিরাট অংশই এই মার্কার সাপোর্ট করে। কে দাঁড়ালো, হ্যাঁ, সেখানে যদি নির্বাচন যদি ফেয়ার হয়, এবং আমার মনে হয় ওই এলাকার যেটা আমি দেখলাম চিত্র, এখানে আসলে সংঘাতের সম্ভাবনা আমি আসলে এখনও ওইভাবে করে মনে হচ্ছে না আমার কাছে। জানি না সামনে আরও 6 দিন বাকি আছে বা নির্বাচনের দিন কি হয় সেটা পরের বিষয়, কিন্তু জামাত তাদের সর্বশক্তি ওখানে নিয়োগ করেছে পুরো নির্বাচনী আসনে, যেহেতু তাদের আমির দাঁড়িয়েছে। এবং মিল্টন যিনি দাঁড়িয়েছেন তার এলাকায় স্থানীয়ভাবে তিনি ওই এলাকার স্থানীয় লোক, জামাতের আমিরের বাড়ি হতো সিলেট মৌলভীবাজার এলাকায়। তো মিল্টন স্থানীয়, সেই হিসাবে তার বিশেষ করে কাজীপাড়া, শেওড়াপাড়া, কাফরুল এবং ইব্রাহিমপুর পুরো এলাকাটা মোটামুটি মিল্টনের আমি দখলেই দেখলাম, যে তার ওই এলাকায় তার প্রচারণা,
তারপরে মানুষের মধ্যে কথা বলে দেখলাম, অনেকের সাথে জিজ্ঞেস করে দেখলাম আসলে কার কি অবস্থান, তাতে মনে হচ্ছে যে এই এলাকাটা তার অবস্থানই ভালো। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমার সর্বশক্তি যদি এখানে দিতে পারে তাহলে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, আসলে আমরা সেটাই চাই যে হাড্ডাহাড্ডি হোক, তীব্র লড়াই হোক, কিন্তু সেটা শান্তিপূর্ণ হোক, শান্তিপূর্ণ, যেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। ভোট যার যার ইচ্ছে তাকে দেবে, যাকে খুশি তাকে দেবো, সেইভাবেই দিতে পারি। আমরা সেটাই চাই, কোনো সংঘাত নয়, সংঘর্ষ নয়। তো আজকে আমরা এখানেই শেষ করি, কথা হবে আগামীকাল আবারও নতুন কোনো একটা আসন নিয়ে। আমরা হয়তো আগামীকাল ঢাকারই আর দুটো আসন নিয়ে আলোচনা করব। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। দর্শক, ভিউজ বাংলাদেশের ইলেকশন ভিউজ এর সঙ্গে থাকুন এবং প্রতিদিন চোখ রাখুন। আপনারা আমরা প্রতিদিন দুটি করে আসন নিয়ে আলোচনা করব এবং আরও হয়তো বেশিও করতে পারি, ইলেকশনটা একদম কাছে। সেই আলোচনাগুলো থেকে হয়তো একটা ভোটের মাঠের চিত্র আপনারা পেতে পারেন। অতএব সঙ্গে থাকুন ভিউজ বাংলাদেশের, ভিজিট করুন viewsbangladesh.com। দেখা হবে আগামীকাল।